অরহান ছিল সবচেয়ে শক্তিশালী এস র্যাঙ্ক পার্টির প্রতিষ্ঠাতা, কিন্তু তার বন্ধুরা তাকে বের করে দেয় কারণ অন্যদের তুলনায় তার সাপোর্ট ম্যাজিক যথেষ্ট ভালো ছিল না। তবে অরহান আসলে কখনোই কোনো জাদুকর ছিল না এবং সে তার আসল দক্ষতা আর তলোয়ার চালনার নেশায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে সে সর্বকালের সেরা অ্যাডভেঞ্চারার হতে পারে। অরহান একা একাই লক্ষ্যহীনভাবে ডানজিয়নের ভেতর ঘুরে বেড়াতে থাকে। নিজের অস্তিত্ব নিয়ে যখন সে ক্লান্ত, ঠিক তখনই তার সামনে একটি রাক্ষসে ইঁদুর চলে আসে। সে তার তলোয়ার বের করে, যা মনে হয় সে যুগের পর যুগ ব্যবহার করেনি। সে দানবটির দিকে মুখ ফিরিয়ে এক কোপেই সেটিকে শেষ করে দেয়। সে বুঝতে পারে যে অনেকদিন তলোয়ার না চালানোর কারণে সে একটু মরিচা ধরা বা জং ধরা হয়ে গেছে। এটি ডানজিয়ানে থাকা আরও কিছু ইঁদুরের নজর কেড়ে নেয়, যারা তখনই অরহানের দিকে তেড়ে আসে এবং তাকে আক্রমণ করার চেষ্টা করে। যদিও এই জীবগুলো হিরোজ পার্টির প্রতিষ্ঠাতার সামনে কিছুই না, সে খুব দ্রুত এক দুই আঘাতেই বাকি ইঁদুরগুলোকে মেরে ফেলে। মেজের ওপর ছড়িয়ে থাকা সব কোরগুলোর দিকে তাকিয়ে সে ভাবে যে সে যতটা ভেবেছিল ততটা ফর্মের বাইরে হয়তো সে নেই, এবং একজন সোলো সোর্সম্যান হিসেবে তার জন্য হয়তো এখনও আশা আছে। তবে সে ঘুরে দাঁড়ানোর আগেই একদল গবলিন তাকে ঘিরে ফেলে, যারা ওই দানব ইঁদুরগুলোর চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর অরহান সেটা জানত। সে কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং নিজের ওপরই নিজের সাপোর্ট ম্যাজিক ব্যবহার করে, যা অল্প সময়ের জন্য তার শক্তি বাড়িয়ে দেয়, তাকে আরও শক্তপোক্ত করে তোলে এবং তার তলোয়ারকে আরও বিপজ্জনক করে তোলে। এরপর গবলিনরা অরহানকে আক্রমণ করে, কিন্তু তারা তার সেই গতি এবং দক্ষতার সামনে কিছুই ছিল না যা সে একটি এস র্যাঙ্ক পার্টিতে থাকার সময় অর্জন করেছিল। সে একে একে সবাইকে কচুকাটা করতে থাকে এবং ভাবতে থাকে যে সে আগে কখনো নিজের ওপর নিজের সাপোর্ট ম্যাজিক ব্যবহার করে দেখেনি, এবং এখন সে বুঝতে পারছে এটা তাকে কতটা শক্তিশালী অনুভব করায়। প্রথম ঢেউয়ের সবাইকে মারার পর সে যখন প্রায় অসতর্ক হতে যাচ্ছিল, তখনই এক সেকেন্ডও দম ফেলার সুযোগ না দিয়ে দ্বিতীয় ঢেউয়ের গবলিনরা তাকে সরাসরি আক্রমণ করে। সে জানত তার সাপোর্টের প্রভাব শীঘ্রই শেষ হয়ে যাবে। সে মাথা নিচু করে ঝাঁপিয়ে পড়ে এবং সামনে আসা সব গবলিনকে চিরে ফেলে, এমনকি শেষে একটিকে ধাওয়া করে নরকে পাঠিয়ে দেয়। এর সাথেই তার ডিফেন্সিভ এনচান্টিং বা রক্ষা কবচের প্রভাব শেষ হয়ে যায় এবং সে বুঝতে পারে যে তার স্পেলটি যুদ্ধের সময় মাত্র 3 মিনিট কাজ করে, যার মানে হলো কখন এবং কিভাবে এটি ব্যবহার করতে হবে সে বিষয়ে তাকে সাবধান হতে হবে। ঠিক তখনই এই শেষ না হওয়া গবলিনদের তৃতীয় ঢেউ ডানজিয়নে ঢোকে এবং খুনের নেশায় অরহানের দিকে পূর্ণ গতিতে ছুটে আসে। কিন্তু অরহান আবারও তাদের পরাস্ত করে এবং একে একে তাদের মারতে শুরু করে। সে শীঘ্রই বুঝতে পারে তার এনচান্টিং শেষ হতে চলেছে, তাই সে একদম শেষের দিকে আবারও স্পেলটি ব্যবহার করে তার তলোয়ার চালিয়ে যায় এবং গবলিন পালের শেষ কয়েকটিকে খতম করে। শেষ গবলিনটির চোখের প্রাণ নিভে যেতে দেখে সে স্থির হয়। সেই সন্ধ্যার স্মৃতি এখনও তাকে তাড়া করে বেড়ায়। তার মনে পড়ে অলিভার কিভাবে অ্যান এবং ডার্ককে সাথে নিয়ে তার স্টাডি রুমে ঢুকেছিল এবং সরাসরি তাকে বলেছিল যে তারা তাকে হিরোজ পার্টি থেকে বের করে দিচ্ছে। অরহান স্তব্ধ হয়ে গিয়েছিল এবং যা ঘটছে তা বোঝার চেষ্টা করছিল। সে অলিভারের দিকে ঘুরে জিজ্ঞেস করেছিল সে কি আজে বাজে কথা বলছে। তাদের তো প্রিয় বন্ধু হওয়ার কথা ছিল। কিন্তু অলিভার ছিল পাথরের মতো ঠান্ডা এবং হিসেবি। সে তাকে বলল যে একই গ্রামের বন্ধু হওয়ার মানে এই নয় যে সে দলের সবচেয়ে অকেজো সদস্য হওয়ার বিষয়টিকে আড়াল করতে পারবে। অ্যান এবং ডার্ক দুজনেই এতে সায় দেয় এবং দাবি করে যে সে শুধু তাদের গতি কমিয়ে দিচ্ছে এবং তাদের মহত্ব অর্জনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অরহানের চোখের সামনে তার জীবনটা ভেসে ওঠে যখন সেই অদ্ভুত পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। তার নিজের তৈরি করা পার্টি থেকে তার প্রিয় বন্ধু তাকে কিভাবে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। একটি পার্টি যেটি হিরোজ পার্টি নামে পরিচিতি পেয়েছিল কারণ তারা খুব দ্রুত ডানজিয়নগুলোতে উন্নতি করেছিল এবং শীঘ্রই দেশের অন্যতম সেরা পার্টিতে পরিণত হয়েছিল। অলিভার যুক্তি দেখায় যে গত যৌথ ডানজিয়ন ক্লিয়ারিং মিশনের সময় সে অন্যান্য পার্টিগুলোকে পর্যবেক্ষণ করেছে এবং দেখেছে তাদের গ্রুপের এনচান্টার বা জাদুকররা কত শক্তিশালী এবং দলের সদস্যদের সাহায্যে সক্ষম, আর তার তুলনায় অরহান একদমই অপদার্থ। অরহান নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে পাল্টা চিৎকার করে বলে যে সে তো প্রথম থেকেই কোনো এনচান্টার ছিল না, আর সে এই ভূমিকাটি কেবল এক কারণেই নিয়েছিল কারণ পার্টির আর কারো জাদুতে কোনো সহজাত ক্ষমতা ছিল না। তাই সে একজন সোর্সম্যান হিসেবে নিজের অবস্থান ত্যাগ করেছিল এবং একজন এনচান্টার হিসেবে প্রশিক্ষণ নিতে শুরু করেছিল, এমনকি নিজের স্টাইলে জাদু তৈরি করেছিল যাতে সাপোর্ট মেজ হিসেবে তার প্রতিভার অভাব পূরণ করা যায়। অ্যান তার মুখের ওপর হেসে তাকে একজন করুণ লুজার বলে ডাকে, যে কিনা অজুহাত দিচ্ছে, কারণ অলিভার শুরু থেকেই তার চেয়ে অনেক ভালো সোর্সম্যান ছিল।
এরপর অরহান অলিভারের দিকে তাকায়, কারণ সে ছিল তার শেষ ভরসা। কিন্তু অলিভার তাকে ঠান্ডা মাথায় বলে দেয় যে তারা একজন বিকল্প এনচান্টারও খুঁজে পেয়েছে যে তাদের র্যাঙ্ক আরও বাড়াতে এবং মহত্ব অর্জন করতে সাহায্য করবে। অরহান অবশেষে নতুন বাস্তবতা এবং এই সত্যটি মেনে নেয় যে এই পার্টিতে তার আর কোনো তো বিদায় জানিয়ে। সে যখন চলে যাচ্ছিল, অ্যান হাসতে হাসতে দাবি করে যে সে এমনিতেও কোনো এস র্যাঙ্ক পার্টির যোগ্য ছিল না, কারণ তার তলোয়ার চালনা এবং জাদু উভয় ছিল এ র্যাঙ্ক পর্যায়ের 4। মানে হলো সে সব বিষয়ে একটু আধটু জানে, কিন্তু কোনোটাতেই ওস্তাদ নয়। অবশেষে সে বাস্তবে ফিরে আসে এবং সামনে হাঁটতে হাঁটতে তার তৈরি করা নতুন লড়াইয়ের ধরন নিয়ে ভাবতে থাকে, যেখানে একজন সোর্টসম্যান এবং একজন মেজ বা জাদুকরের চিরাচরিত ভূমিকা মিশে গেছে। সে সিদ্ধান্ত নেয় যে সে জ্যাক অফ অল ট্রেডস বা সবকিছুর একটু আধটু জানাশোনা মানুষ হিসেবেই থাকবে, কিন্তু একই সাথে সে সবগুলোতে ওস্তাদ হবে এবং তাদের দেখিয়ে দেবে যে অলিভার আর অন্যরা কত বড় ভুল করেছে। ঠিক যখন সে চলে যাচ্ছিল, চারজন অ্যাডভেঞ্চারের একটি দল হাঁপাতে হাঁপাতে টেলিপোর্টেশন রুমে ঢুকে পড়ে। তাদের নেতা জিজ্ঞেস করে তারা সবাই ঠিক আছে কিনা, কারণ তারা একসাথে এতগুলো অর্ক আশা করেনি। দলের একজন সদস্য বলে ওঠে যে তারা মেয়েটিকে পেছনে ফেলে এসেছে। নেতা দাবি করে যে সে সঠিক সিদ্ধান্তই নিয়েছে, কারণ তারা যদি মেয়েটিকে সাহায্য করতে যেত তবে তারা সবাই মারা যেত। আর এমনিতেও মেয়েটি আজই তাদের পার্টিতে যোগ দিয়েছে, তাই সে স্বাভাবিকভাবেই তার পুরনো বন্ধুদের প্রাধান্য দিয়েছে। নিজের পার্টির তাকে পরিত্যাগ করার ক্ষতটি এখনও তার মনে টাটকা ছিল। তাই অরহান ওই লোকগুলোর দিকে ঘুরে বলে যে সে তাদের মতো মানুষদের ঘৃণা করে। লোকগুলোর একজন দাবি করে যে তাকে সাহায্য করার জন্য তারা কিছুই করতে পারত না, এবং তাদের একজন অরহানকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু অরহান তাকে এক ঝটকায় ধরে মেঝেতে আছড়ে ফেলে এবং তাদের বলে তাদের কদর্য মুখ বন্ধ করে এখান থেকে পালাতো। এরপর সে নেতার দিকে ফিরে রাগের মাথায় জিজ্ঞেস করে সে কোথায় মেয়েটিকে মরার জন্য ফেলে এসেছে এবং তাকে বাঁচাতে সেই দিকে ছুটে যায়। সে তাকে একটি গুহার শেষে খুঁজে পায়, যেখানে এক ঝাঁক অর্কের সামনে সে একদম কোণ ঠাসা হয়ে পড়েছিল। সে চোখের জল নিয়ে দেয়ালের সাথে মিশে যাচ্ছিল, এবং অর্করা যখন এগিয়ে আসছিল তখন তার ডিফেন্সিভ শিল্ড ব্যবহার করছিল। তার শিল্ড বেশিক্ষণ টেকেনি, শীঘ্রই অর্করা ঢালটি ভেঙে ফেলে এবং তার জীবন কেড়ে নিতে উদ্যত হয়। ঠিক তখনই অরহান ঝাঁপিয়ে পড়ে এবং তার উইন্ড ম্যাজিক ব্যবহার করে তাদের পেছনে ঠেলে দেয়। মেয়েটি তখন হতভম্ব এবং বিভ্রান্ত, কিন্তু অরহান এক মুহূর্ত সময় নষ্ট না করে তার তলোয়ার বের করে অর্কদের দিকে ছুটে যায়। প্রথম অর্কটি তাকে পিষে ফেলার চেষ্টা করে, কিন্তু অরহান খুব সহজেই সেই আক্রমণ আটকে দেয় এবং রিইনফোর্সমেন্ট হিসেবে তার নিজের সাপোর্ট ম্যাজিক ব্যবহার করে সে অর্কদের এমন মনভাবে কাটতে শুরু করে যেন তারা মাখন দিয়ে তৈরি। মেয়েটি সেখানে বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে থাকে এবং ভাবতে থাকে অরহান সোর্টসামেন নাকি মেজেজ, কারণ সে তার ব্লেডের ধার বাড়ানোর জন্য রিইনফোর্সমেন্ট ম্যাজিক ব্যবহার করে অর্কদের দিকে তেড়ে যাচ্ছিল এবং তাদের অস্ত্র ও শরীর একইভাবে দ্বিখণ্ডিত করছিল। সে বুঝতে পারে যে ওই লোকগুলো ঠিকই বলেছিল, তারা কখনোই একসাথে এতগুলো অর্ক সামলাতে পারত না। কিন্তু সে একজন দলের সদস্যকে ফেলে আসার চেয়ে মরে যাওয়া ভালো মনে করত। এই চিন্তা নিয়ে সে একসাথে ডজন ডজন দানবকে কুপিয়ে শেষ করে দেয়। মেয়েটি সবিস্ময়ে দেখতে থাকে এই লোকটি কে। অরহান তার হত্যাযজ্ঞ চালিয়ে যেতে থাকে এবং দ্বিতীয় দফার আক্রমণে সে গুহার প্রতিটি অর্ককে কেটে ফেলে। পেছনে পড়ে থাকে শুধু তাদের লাশ আর চকচকে কোরগুলো। এরপর সে গুহার শেষ প্রান্তে থাকা লাল চুলের মেয়েটির দিকে ফেরে, কিন্তু উত্তেজনার রেশ কাটতেই দেখে সে মেঝেতে পড়ে আছে। সূর্য ডোবার সময় তারা ডানজিয়ন থেকে বেরিয়ে আসে এবং লাল চুলের মেয়েটি নিজের পরিচয় দেয় সোফিয়া হিসেবে এবং তার জীবন বাঁচানোর কৃতজ্ঞতা হিসেবে তাকে রাতের খাবারের আমন্ত্রণ জানায়। অরহান শেষ পর্যন্ত রাজি হয় এবং তাকে অনুসরণ করে সিলভার র্যাবিটস গিল্ডের মালিকানাধীন একটি সরাইখানায় যায়। সে বুঝতে পারে সোফিয়া ওই গিল্ডেরই সদস্য, কারণ তার কেপে একটি প্রতীক ছিল এবং তার মনে হয় মেয়েটি তাকে কারোর কথা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু সে ঠিক ধরতে পারছিল না। শীঘ্রই সেই বিভ্রান্তি দূর হয় যখন সোফিয়া তাকে তার বড় বোন সেলমার সাথে পরিচয় করিয়ে দেয়, যাকে অরহান আগে থেকেই চিনত, কারণ সেও অন্য একটি পার্টির একজন এস র্যাঙ্ক এনচান্টার ছিল। সেলমা ছিল দেশের সবচেয়ে শক্তিশালী এনচান্টার এবং সেই প্রথম এই সিস্টেমটি তৈরি করেছিল, যেখানে ভূমিকাগুলোকে সোর্ডসম্যান, ট্যাঙ্ক যে ক্ষতি সহ্য করে এবং মেজ যে সাপোর্ট দেয় ভাগ করা হয়। সে অরহানের দিকে বিরক্তিতে তাকায় এবং বলে যে সে FBI কল করতে যাচ্ছে, কারণ তার বোনের বয়স মাত্র 14। অরহান সাথে সাথে তাকে বলে যে তার নাম অ্যাপস্টাইন ফাইলে নেই, তাই সে শান্ত হতে পারে, আর সোফিয়া তার বোনকে জানায় যে অরহান আসলে তার জীবন বাঁচিয়েছে।
সেলমা এরপর একটু শান্ত হয় এবং তার বোনকে বকাবকি করে যে কেন সে তাকে না জানিয়ে একা একা ডান্সিয়নে গেছে। তারা শীঘ্রই কথা বলতে শুরু করে এবং অরহান সেলমাকে বলে যে তাকে হিরোজ পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, তাই সে এখন এক প্রকার যাযাবর বা ভবঘুরে। সে সাথে সাথেই দেখে সেলমার চোখ চকচক করে উঠছে এবং সে ভাবে সেলমা হয়তো তাকে তার পার্টিতে নেওয়ার কথা ভাবছে। কিন্তু সেটা ঘটার আগেই সে সেলমাকে বলে দেয় যে নিকট ভবিষ্যতে তার কোনো পার্টিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই। সেলমা তাকে বলে যে নিজের ওপর খুব বেশি গর্ব করার দরকার নেই এবং জিজ্ঞেস করে সে একটি কাজ করতে আগ্রহী কিনা। এটি অরহানের জন্য বিস্ময়কর ছিল এবং সে কৌতূহলী হয়ে কাজটির কথা জিজ্ঞেস করে। সেলমা জানায় যে তার গিল্ডের একটি বড় দল আগামীকাল ডানজিয়নে যাচ্ছে। সেই দলে প্রচুর নতুন অ্যাডভেঞ্চারার থাকবে এবং উচ্চ র্যাঙ্কের সদস্যদের দায়িত্ব হলো তাদের পাহারা দেওয়া এবং এটা নিশ্চিত করা যে প্রতি 10 লেভেল পর পর আসা ফ্লোর বসদের যেন হারিয়ে দেওয়া হয় এবং কেউ যাতে হতাহত না হয়। সে জানায় যে এই অভিযানটি একজন স্পন্সর দ্বারা অনুমোদিত এবং সে খুব খুশি হবে যদি অরহান একজন অতিরিক্ত অ্যাডভেঞ্চারার হিসেবে তাদের সাথে যায়। সে অরহানকে আরও বলে যে সে সত্যিই তার দক্ষতা এবং শক্তির সম্মান করে, অন্যথায় সে তাকে এই অনুরোধ করত না। এই কথাটি অরহানের মনে খুব গভীরভাবে আঘাত করে, কারণ তাকে তার পার্টি থেকে বের করে দেওয়ার মূল কারণই ছিল সেলমা। যখন সেলমা তার জাদু প্রদর্শন করছিল তখন তার দলের সদস্যরা মুগ্ধ হয়েছিল এবং সে কারণেই তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের পার্টির জন্য একজন ভালো মেজ বা জাদুকর দরকার। অরহান রাজি হওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এই শর্তে যে সে ডানজিয়নে শুধুমাত্র একজন সোর্ড স্যামন হিসেবে যাবে, কারণ সে এখন আর মেজ নয়। সেলমা এ নিয়ে কিছুটা চিন্তিত হলেও মনে করে যে তাকে দলে নেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ সম্ভবত পরিস্থিতি খারাপ হলে সে আবার তার মূল ভূমিকায় অর্থাৎ মেজ হিসেবে ফিরে যাবে। রাতের খাবারের পর অরহান কিছু গিয়ার বা সরঞ্জাম কেনার জন্য একটি দোকানে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং বৃদ্ধ দোকানদার তাকে সাথে সাথেই একজন পুরনো বন্ধুর মতো অভ্যর্থনা জানায়। অরহান যখন কেউ ছিল না তখন থেকেই ওই বৃদ্ধ ছিল তার বর্ম এবং অস্ত্রের যোগানদাতা। ভারাক্রান্ত হৃদয়ে অরহান জানায় যে সে আর তার জন্য কোনো বিজ্ঞাপন করতে পারবে না, কারণ সে এখন আর হিরোজ পার্টিতে নেই। সে বলে যে এখন আর কেউ পাত্তা দেবে না সে কি অস্ত্র ব্যবহার করে বা বর্ম কিনতে কোথায় যায়, এবং বৃদ্ধের কাছে তাকে হতাশ করার জন্য ক্ষমা চায়। বৃদ্ধ শুধু হাসেন এবং আজ পর্যন্ত সে যা করেছে তার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন যে মানুষ এখনও তার কথা শুনবে, কারণ সে সত্যিই একজন ভালো মানুষ, যে কিনা শক্তিশালী এবং আবারও শীর্ষে ওঠার পথ খুঁজে পাবে। এটি আশ্চর্যজনকভাবে অরহানের চোখে জল এনে দেয়, কারণ সে বুঝতে পারে যে কেউ এখনও তার উপর আস্থা রাখছে এবং সে সিদ্ধান্ত নেয় যে সে তার সবটুকু দিয়ে নিজেকে আবারও গোড়া থেকে গড়ে তুলবে। পরদিন সকালে অরহান সোফিয়ার সাথে সিলভার র্যাবিট ক্ল্যানের প্রধান ভিন্সের সাথে দেখা করতে যায়। তিনি অরহানকে তাদের ক্ল্যান বিল্ডিংয়ে স্বাগত জানান এবং নিজের পরিচয় দেন। অরহান উত্তরে বলে যে সিলভার র্যাবিটসের মতো শক্তিশালী ক্ল্যানের নেতার সাথে দেখা করা তার জন্য সম্মানের। ভেন্স হেসে বলেন যে তাকে এত আড়ষ্ট হওয়ার দরকার নেই, কারণ তারা দুজনেই সমান। ভেন্স জানান যে তিনি অরহানের অর্জন সম্পর্কে ভালোভাবে অবগত এবং জানেন যে হিরোজ পার্টির সাফল্যের অন্যতম মূল কারণ ছিল সে। তিনি যুক্তি দেন যে তাদের কুশল বিনিময় সরিয়ে রেখে এখন সামনের কাজের দিকে মনোযোগ দেওয়া উচিত, যা হলো এই শিক্ষামূলক অভিযান। ভিন্স ব্যাখ্যার জন্য সেলমার দিকে তাকান এবং সে শুরুতেই উল্লেখ করে যে তারা ডানজায়ানের প্রথম তলা থেকে 51 তলা পর্যন্ত মাত্র 3 দিনে যাবে। সে জানায় যে তারা প্রথম দিন 21 লেভেলে তাদের যাত্রা থামাবে এবং দ্বিতীয় দিন 36 তলা পর্যন্ত চলবে এবং অবশেষে তৃতীয় দিনে তাদের লক্ষ্য হল 51 তলা জয় করা। এই সব ব্যাখ্যা করার সময় তার মনে পড়ে গতকাল ভিন্সের সাথে হওয়া কথোপকথন, যখন সে তাকে প্রথম বলেছিল যে অরহানকে হিরোজ পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে। ভিন্স সাথে সাথেই বলেছিলেন যে হিরোজ পার্টি তাদের জীবনের সবচেয়ে বড় ভুল করেছে, কারণ অরহানের নিখুঁত ব্যবস্থাপনা ছাড়া তারা আগে যতটা শক্তিশালী ছিল এখন তার ধারে কাছেও থাকবে না। সেলমা এই মূল্যায়নের সাথে একমত হয় এবং বলে যে তার সাপোর্ট ম্যাজিক তাদের অনেক উঁচুতে নিয়ে গিয়েছিল, যা তাকে ছাড়া তাদের জন্য অসম্ভব হতো। সে জানে যে শক্তির মাপকাঠিতে অরহানের সাপোর্ট ম্যাজিক হয়তো কিছু এস র্যাঙ্ক সাপোর্ট ম্যাজরদের মতো শক্তিশালী নয়, কিন্তু সে তার কাস্টিং স্পিড বা জাদু করার গতি দিয়ে সেটি পুষিয়ে দেয়, যা কি না খোদ সেলমার চেয়েও অন্তত 4 গুণ বেশি দ্রুত। সে লড়াইয়ের কথা মনে করে বলে যে সে তার নিজস্ব কিছু মৌলিক স্পেলও ব্যবহার করছিল, আর তার চেয়ে বড় কথা, পরিস্থিতি বোঝার ক্ষমতা এবং ক্ষিপ্রতার সাথে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে অতুলনীয়। তাকে ছাড়া হিরোজ পার্টি তাদের শীর্ষস্থান ধরে রাখতে পারবে না, যার মানে হল সিলভার র্যাবিটস সেই সুযোগ নিয়ে
দেশের সবচেয়ে শক্তিশালী পার্টিতে পরিণত হতে পারে। এই সবকিছু ভিন্সকে কিছুটা বিভ্রান্ত করে, কারণ তিনি বুঝতে পারছিলেন না কেন একজন অবিশ্বাস্য মেধাবী এনচান্টার এমন একটি যৌথ রেইডে রাজি হবে যেখানে তার পাওয়ার মতো খুব সামান্যই আছে। সেলমা উত্তরে বলে যে বেশিরভাগ সময়ই সাপোর্ট মেজদের প্রাপ্য সম্মান বা খ্যাতি দেওয়া হয় না, এবং হ্যাঁ, সে বিখ্যাত ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র তার চালগুলো মানুষের চোখে পড়ার মতো আকর্ষণীয় ছিল বলে। যেখানে সত্যিকারে শক্তিশালী মেজরা অন্ধকারে পড়ে থাকে, তাদের কোনো নাম ডাক হয় না। সে বাস্তবে ফিরে আসে যখন অরহান কথা বলে ওঠে এবং নিশ্চিত করতে চায় যে 10টি নতুনদের পার্টি ডানজিয়নে ঢুকছে এবং সেলমাও তাকে নিয়ে মোট 5 জন এসকর্ট বা পাহারাদার থাকছে। নতুনরা পালাক্রমে সব দানবদের মোকাবিলা করবে, কিন্তু যদি অস্বাভাবিক কিছু ঘটে তবে এসকর্টরা ঝাঁপিয়ে পড়বে যাতে নতুনদের কোনো ক্ষতি না হয়। সে একটা বিষয় বিভ্রান্তিকর মনে করে এবং জিজ্ঞেস করে কেন মাত্র 5 জন এসকর্ট। যদি তাদের উদ্দেশ্য নতুনদের জন্য একটি নিরাপদ অভিজ্ঞতা নিশ্চিত করা হয়, তবে 5 জন আলাদা আলাদা এস র্যাঙ্কার না নিয়ে কয়েকটা এ র্যাঙ্ক পার্টি নিয়োগ করা হলো না কেন? সেসেলমা উত্তর দেয় যে এটি না করার একমাত্র কারণ হলো যাতে নতুনরাও একটি ডানজিয়নের মধ্য দিয়ে যাওয়ার চাপ অনুভব করে এবং নিজেদের ক্ষমতা নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়ে পড়ে। অরহান তার এই ব্যাখ্যা মোটেও বিশ্বাস করে না, কিন্তু সে জানে যে তারা কোনো ক্ল্যানের সাথে যুক্ত না থাকা বাইরের কারো কাছে তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করবে না। যাই হোক না কেন, অরহানের হাতে এর চেয়ে ভালো কিছু করা ছিল না বলে সে মিশনটি গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। ভিন্স এতে খুশি হন এবং জানান যে তাকে অগ্রিম 2 গোল্ড পিস এবং কাজ শেষে আরও 10 গোল্ড দেওয়া হবে। এটি তাকে কিছুটা অবাক করে, কারণ সে জিজ্ঞেস করে এটা কি অনেক বেশি হয়ে যাচ্ছে না, যেহেতু এটি প্রায় 1 বছরের সমান টাকা। কিন্তু সেলমা উত্তর দেয় যে তারা তাকে অনেক মূল্য দেয় এবং সে কারণেই তারা নিশ্চিত করতে চায় যে তাকে যথেষ্ট পারিশ্রমিক দেওয়া হচ্ছে। অরহান তাদের ধন্যবাদ জানায় এবং পরদিন সকালে সবার সাথে দেখা করার কথা দিয়ে ভালো কিছুর আশা করে। পরদিন সকালে অরহান ডানজিয়নের প্রবেশপথে পৌঁছায়, যেখানে সে এক ঝাঁক নতুন অ্যাডভেঞ্চারারকে তাদের যাত্রার জন্য অপেক্ষা করতে দেখে। সে শীঘ্রই সোফিয়া এবং সেলমাকে অভিযানের জন্য প্রস্তুত অবস্থায় খুঁজে পায় এবং সেলমার পোশাকের প্রশংসা করে, যা সোফিয়াকে বিরক্ত করে, এবং সে আবারও তাকে মনে করিয়ে দেয় যে সে একজন মাইনার। অরহান তাকে একটু শান্ত হতে বলে এবং বলে যে সে নিজেও মাইকেল জ্যাকসনের ভক্ত নয়। সোফিয়া জিজ্ঞেস করে সে এখন কোথায় থাকছে, যেহেতু আগে সে তাদের পার্টির মালিকানাধীন ম্যানশনে থাকত। অরহান জানায় যে সে বর্তমানে একটি সরাইখানায় থাকছে, তবে শীঘ্রই সে থাকার মতো একটি ভালো জায়গা খুঁজে নেবে। এরপর অরহান চারদিকে তাকিয়ে বলে যে সবাই চলে এসেছে মনে হয় এবং তাদের অভিযান শুরু করা উচিত। সেলমা এতে একমত হয় এবং সোফিয়াকে তার পার্টিতে যোগ দিতে বলে। এরপর সে অরহানকে অন্য 3 জন রিক্রুটের দিকে নিয়ে যায়, যাদের দায়িত্ব যাত্রাটি নির্বিঘ্ন করা। সেলমা অন্যদের কাছে অরহানের পরিচয় করিয়ে দেয় এবং বলে যে সে অবিশ্বাস্য শক্তিশালী এবং সে তাকে বিশ্বাস করে। অন্য 3 জন এসকর্ট সাথে সাথেই তাকে স্বাগত জানায়। নিজেদের পরিচয় দেওয়ার সময় নীল চুলের ছেলে অ্যান্ট জানায় যে সে একজন ট্যাঙ্ক এবং সোনালি চুলের বার্ন তাকে অনুসরণ করে একই দাবি করে। শেষ ছোট চুলের মেয়েটি একজন হিলার বা চিকিৎসাকারী হিসেবে পরিচিত হয়, যার নাম ক্যাথি। অরহান সাথে সাথেই বুঝতে পারে যে সে একজন ফ্রন্টলাইন অ্যাটাকার বা সামনের সারির আক্রমণকারী এবং সেলমা এনচান্টার, যা তাদের এই এসকর্ট পার্টিকে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী দল হিসেবে গড়ে তোলে। কিন্তু সে মনে মনে ভাবে যদি সে আসার প্রস্তাব প্রত্যাখ্যান করত তবে তাদের পরিকল্পনা কি হতো। সে ভাবে নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে, কিন্তু আপাতত সে এটি নিয়ে না ভেবে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেয়। শীঘ্রই সেলমা সব নতুনদের এক জায়গায় জড়ো করে এবং তাদের সাথে অরহানের পরিচয় করিয়ে দেয়। সে বলে যে তারা এই যাত্রায় একজন অবিশ্বাস্য শক্তিশালী সাহায্যকারী পেয়েছে, তাই তাদের কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই। সে দাবি করে যে অরহান 94 তলা পর্যন্ত গিয়েছে, যা কিনা সে নিজেও এখনও করতে পারেনি, এবং সে হিরোজ পার্টিরই অংশ ছিল, যা তাকে দেশের অন্যতম শক্তিশালী ব্যক্তিতে পরিণত করেছে। এটি নতুনদের অনেক উৎসাহিত করে এবং তারা হঠাৎ করেই এই যাত্রা নিয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে। কিন্তু এত বেশি চাপ অরহানকে কিছুটা বিচলিত করে দেয়, কারণ সে এখন জানে এতগুলো মানুষ মূলত তার উপরই নির্ভর করছে। এসব শেষে সে বাকি এসকর্টদের তাদের পার্টির দায়িত্ব নিতে বলে এবং অরহানকে বলে যে সে 10 নম্বর পার্টিকে নেতৃত্ব দেবে, যেটি কিনা তাদের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় দল, এবং সে বিশ্বাস করে যে সঠিক দিক নির্দেশনা পেলে তারা এমনকি মিডল লেভেল বা মাঝখানের স্তরের ডানজিয়নগুলো সহজে পার করতে পারবে। এটি আবারও অরহানের জন্য কিছুটা বিভ্রান্তিকর, কারণ সেভাবে কেন সেলমা তাকে এই সেরা পার্টিটির দায়িত্ব দিচ্ছে যেখানে সে আসলে একজন বহিরাগত। তা সত্ত্বেও সে 10 নম্বর গ্রুপের দিকে এগিয়ে যায় এবং দেখে সোফিয়াও একই গ্রুপে আছে।
সে জিজ্ঞেস করে তাদের পার্টির কেউ দেরি করছে কিনা, কারণ সে সেখানে মাত্র 3 জনকে দেখতে পাচ্ছিল, কিন্তু লোগান নামের একজন সোনালি চুলের ছেলে দাবি করে যে এই পার্টিতে তারা 3 জনই আছে। এটি কিছুটা অস্বাভাবিক, কারণ 3 জনের দল সাধারণত খুব কম দেখা যায়, কিন্তু ওই ছেলেটি উত্তর দেয় যে এই পার্টিতে মাত্র 3 জনই আছে, কারণ এমনিতেও কেউ তাদের সাথে তাল মেলাতে পারে না। সে নিজেকে দলের নেতা দাবি করে এবং বলে যে সে একজন এনচ্যান্টার, যে কিনা সেলমার চেয়েও বড় জাদুকর হতে যাচ্ছে। অরহান সাথে সাথেই বুঝতে পারে যে এই ছেলেটির আচরণে সমস্যা আছে এবং সে ভাবে এটি শেষে কোনো বিপদ ডেকে আনবে কিনা। তবে আপাতত সে দ্বিতীয় মেয়েটির দিকে এগিয়ে যায়। মেয়েটি নিজের পরিচয় দেয় ক্যারল হিসেবে, যে একজন ট্যাঙ্ক, কিন্তু অরহান লক্ষ্য করে যে তার শরীরে কোনো বর্ম নেই। সে জিজ্ঞেস করে সে ডানজিয়ানের ভেতরে গিয়ে বর্ম পরবে কিনা, কিন্তু সে উত্তর দেয় যে সে কোনো ঢাল বা বর্ম ব্যবহার করে না। অরহান জিজ্ঞেস করে তার মানে কি সে ব্লক করার চেয়ে ডাজিং বা আক্রমণ এড়িয়ে যাওয়ার ওপর বেশি গুরুত্ব দেয়, এবং ক্যারল উত্তর দেয় যে সে ঠিকই ধরেছে, কারণ সে চায় না কোনো দানব তাকে স্পর্শ করুক। ডজ টাইপ ট্যাঙ্ক বা ফাঁকি দেওয়া ট্যাঙ্ক বেশ বিরল, কারণ তারা সাধারণত দানবদের খুব কাছে গিয়ে আক্রমণ এড়িয়ে যাওয়ার জন্য তাদের অবিশ্বাস্য গতি এবং দক্ষতা ব্যবহার করে, কিন্তু এর জন্য প্রচুর লড়াইয়ের অভিজ্ঞতা প্রয়োজন, যা এই মেয়েটির একদমই নেই। সে জিজ্ঞেস করে গিল্ড কি তাকে এ নিয়ে সতর্ক করেনি, কিন্তু লোগান উত্তর দেয় যে ক্ল্যান ক্যারোকে বারবার বলেছে অভিজ্ঞতা না হওয়া পর্যন্ত সাধারণ ট্যাঙ্কের মতো আচরণ করতে, কিন্তু সে স্রেফ তাদের পাত্তা দেয়নি। অরহান শীঘ্রই বুঝতে পারে যে এটি হয়তো সবচেয়ে সেরা বা স্টার পার্টি হতে পারে, কিন্তু একই সাথে এটি সমস্যা সৃষ্টিকারী পার্টিও বটে, যাদের দায়িত্ব এ স্কটরা নিতে চায়নি। শীঘ্রই অভিযানটি শুরু হয় এবং তারা সবাই ডানজিয়ানগুলোতে প্রবেশ করে। ক্যারল এক মুহূর্তের জন্য কথা বলা বন্ধ করে না এবং অরহানকে কেন সে পার্টি ছেড়েছে তা নিয়ে অনবরত প্রশ্ন করতে থাকে, আর অরহান বুঝতে পারে না তাকে কিভাবে থামাবে। তাদের যাত্রা আপাতত মসৃণভাবেই কাটছিল, কারণ অরহান তাদের পেছনে জাদুকরী ফাঁদ পেতে রাখছিল, যা স্বয়ংক্রিয়ভাবে ছোটখাটো দানবদের সামলে নিচ্ছিল, কারণ সে ফালতু লড়াইয়ে সময় নষ্ট করতে চাইছিল না। অবশেষে তারা 20 তলায় পৌঁছায় এবং অরহানের এখন তার পার্টি সম্পর্কে আরও ভালো ধারণা হয়েছে। সে বুঝতে পারে যে লোগান কেবল মুখেই বড় কথা বলে না, তার একজন এনচান্টার হিসেবে যথেষ্ট দক্ষতা আছে, এবং সে যদি এভাবেই চালিয়ে যায় তবে সহজেই একটি এ র্যাঙ্ক পার্টি পর্যায়ে কাজ করতে পারবে। কিন্তু সে দিক নির্দেশনা দিতে খারাপ, যা একজন এনচান্টারের জন্য খুব গুরুত্বপূর্ণ। ক্যালের গতি অবিশ্বাস্য, যা একজন ডস টাইপ ডিফেন্ডারের জন্য প্রয়োজন, কিন্তু তার সাথে দুটি সমস্যা আছে। সে বিন্দুমাত্র চিন্তা না করেই সরাসরি দানবদের উপর ঝাঁপিয়ে পড়ে, অথচ তার প্রাথমিক ভূমিকা হওয়া উচিত তার দলের প্রতিরক্ষা নিশ্চিত করা। আর দ্বিতীয় সমস্যা হলো সে তার প্রধান অস্ত্র হিসেবে দুটি ছোট ড্যাগার বা ছোরা ব্যবহার করে, যা তার স্টাইলের সাথে মিললেও যখন সত্যিকারের শক্তির প্রয়োজন হবে তখন হয়তো যথেষ্ট হবে না। সোফিয়া তাদের মধ্যে কাঁচা, প্রতিভার দিক থেকে সবচেয়ে দুর্বল, কিন্তু সে এখনও একজন নতুনের তুলনায় অনেক বেশি দক্ষ এবং তার বড় কোনো খুঁত নেই, যা তাকে দলের সবচেয়ে গোছানো সদস্য করে তোলে। গুহার শেষে এ স্কটরা 20 লেভেলের ফ্লোর বসকে হারিয়ে দেয়, যার মানে হলো তারা 21 তলায় যেতে পারবে, যা ছিল তাদের প্রথম দিনের লক্ষ্য। সম্পূর্ণ হওয়ার প্রমাণ হিসেবে তাদের আইজি কার্ড নিবন্ধিত করার পর তারা রাতের বিশ্রামের জন্য বেরিয়ে আসে, যাতে পরদিন সকালে যাত্রা চালিয়ে যেতে পারে। পরদিন সকালে ঘুম থেকে উঠে অরহান একটি সংবাদপত্র দেখে স্তম্ভিত হয়ে যায়। সেটির প্রথম পাতায় সবার দেখার জন্য তার ছবি দেওয়া ছিল, যেখানে হিরোজ পার্টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তারা অরহানকে বের করে দিয়েছে এবং তার জায়গায় একজন নতুন এনচান্টার নিয়োগ করেছে। এটি তাকে যতটা ভেবেছিল তার চেয়ে বেশি আঘাত দেয়, কিন্তু করার কিছু ছিল না। তাই সে ডানজিয়নে সবার সাথে দেখা করতে বের হয় এবং ভাবতে থাকে আজকের হেডলাইন দেখার পর নতুনরা তার সাথে অন্যরকম ব্যবহার করবে কিনা। পথে অবশ্য তাকে একজন নীল চুলের মেয়ে থামায়, যে কিনা হিরোজ পার্টির হিলার লুনা। তার মনে পড়ে দলের বাকি সবাই যখন তার সাথে খারাপ ব্যবহার করছিল তখনও লুনা সবসময় তার দিকে তাকিয়ে হাসত এবং সাহায্য করতে প্রস্তুত থাকত। তাকে যেদিন বের করে দেওয়া হয় সেদিন লুনা কোনো কাজে বাইরে ছিল না, না হলে অন্যদের জন্য তাকে বের করে দেওয়া এত সহজ হতো না। লুনা সাথে সাথেই অরহানের হাত ধরে মিনতি করে ফিরে আসতে বলে এবং দাবি করে যে সে কোনো না কোনো উপায়ে তাকে ফিরিয়ে নি, দাবি করে যে সে কোনো না কোনো উপায় বের করবে যাতে পার্টি বুঝতে পারে তাদের তাকে কতটা প্রয়োজন। সে গ্রেট ডানজিয়ন একসাথে ক্লিয়ার করার প্রতিশ্রুতির কথা তুলে ধরে, কিন্তু এতে অরহান কেবল রাগান্বিতই হয়, কারণ সে পরিষ্কার জানিয়ে দেয় যে সেই প্রতিশ্রুতি অলিভার সহ তাদের 3 জনের ছিল, আর সেই অলিভারই তাকে বের করে দিয়েছে।
ব্যথিত হৃদয়ে সে ঘুরে দাঁড়ায় এবং লুনাকে বলে যে সে আর কখনো সেই পার্টিতে ফিরে যাবে না এবং ডানজিয়নের প্রবেশপথের দিকে এগিয়ে যায়। পথে অরহান ভাবতে থাকে কিভাবে তাকে হিরোজ পার্টি থেকে নির্বাসিত করা হয়েছে, আর সংবাদপত্রে আজ সেটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যার মানে হলো সম্ভবত সব নতুন রিক্রুটরা এখন তাকে নিয়ে কি ভাববে তা নিয়ে বিভ্রান্তিতে আছে। বিশেষ করে যেহেতু সেলমা তাকে হিরোজ পার্টির অংশ বলে এত প্রশংসা করেছিল, কিন্তু এখন সত্যটা সবার সামনে চলে এসেছে। সে শীঘ্রই ডানজিয়ানের প্রবেশপথে পৌঁছায়, যেখানে সে সব নতুনদের ভেতরে যাওয়ার অপেক্ষায় দেখতে পায়। কিন্তু পুরো পরিবেশের শক্তি বা এনার্জি একদম বদলে গেছে, যা স্পষ্টভাবেই বুঝিয়ে দিচ্ছিল যে এখানে থাকা প্রতিটি মানুষ আজকের সংবাদপত্র দেখেছে। নতুনরা নিজেদের মধ্যে কথা বলছিল যে অরহান এখন আর হিরোজ পার্টিতে নেই। অন্যদিকে লোগান ভাবছিল অরহান যদি নিজের ইচ্ছায় পার্টি ছাড়তো তবে কথা অন্যরকম হতো। কিন্তু সংবাদপত্রে যখন স্পষ্টভাবে বলা হয়েছে যে অরহানকে খুব দুর্বল হওয়ার কারণে বের করে দেওয়া হয়েছে, তখন সবকিছু একদম বদলে যায়। অরহান নতুনদের অভ্যর্থনা জানানোর চেষ্টা করে, কিন্তু সে তাদের কাছ থেকে খুব একটা ভালো সাড়া পায় না। সে বুঝতে পারে যে মাত্র একদিন আগে সংবাদপত্রের ওই হেডলাইনের কারণে সে এখানে যতটা স্বাগত ছিল এখন আর তা নেই। ঠিক তখনই সেলমা তার সাথে অ্যান্ট, বার্ন এবং ক্যাথিকে নিয়ে আসে এবং একটি ভুল বোঝাবুঝি সৃষ্টির জন্য অরহানের কাছে সাথে সাথেই ক্ষমা চায়, কারণ সেই মূলত নতুনদের আশ্বস্ত করার জন্য অরহান হিরোজ পার্টিতে ছিল এই তথ্যটির ওপর জোর দিয়েছিল। অরহান সাথে সাথেই তাকে বলে যে এতে তার কোনো দোষ নেই এবং তাকে আগের মতোই মাথা উঁচু করে দলকে ডানজিয়নে নেতৃত্ব দেওয়া উচিত এবং সে সাপোর্ট দেবে। অ্যান্ট, বার্ন এবং ক্যাথিও এতে যোগ দেয় এবং দাবি করে যে অরহান আর হিরোজ পার্টির মধ্যে কি সমস্যা তা বড় কথা নয়। আসল কথা হলো অরহান এই পৃথিবীতে বেঁচে থাকা সেই অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন, যে কিনা 94 তলা পর্যন্ত গিয়ে ফিরে এসেছে। এটি অরহানকে অনবরত কাটাছেঁড়ার হাত থেকে কিছুটা মুক্তি দেয় এবং সে তার পার্টির দিকে এগিয়ে যায়, যেখানে সোফিয়া এবং ক্যারল তাকে মন থেকে সুপ্রভাত জানায়। কিন্তু লোগানকে কিছুটা ইতস্তত করতে দেখা যায় এবং সে বুঝতে পারে না অরহানের সাথে ঠিক কেমন আচরণ করা উচিত। অরহান নিজেই জড়তা ভাঙার সিদ্ধান্ত নেয় এবং তার পার্টিকে জিজ্ঞেস করে তারা কি আজকের সংবাদপত্র দেখেছে। সোফিয়া এবং ক্যারল দুজনেই উত্তর দেয় যে তারা দেখেছে, কিন্তু ওটা পড়ার যোগ্য নয় কারণ ওটা মিথ্যায় ভরা। তবে লোগান ফক্স নিউজ দেখে না, তাই সে সত্য শুনতে অভ্যস্ত এবং অরহানকে জিজ্ঞেস করে সংবাদপত্রটি কি সত্যি বলেছে। অরহান উত্তর দেয় যে টেকনিক্যালি সংবাদপত্রটি সত্য বলছে, কারণ তাকে সত্যি দুর্বল হওয়ার অজুহাতে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, অন্তত পার্টির অন্য সদস্যদের মতে। সে শুরু থেকে তাদের এই বিষয়ে না জানানোর জন্য ক্ষমা চায় এবং দাবি করে যে মানুষ যেমনটি আশা করে সে আসলে তেমন কোনো হিরো নয়। সোফিয়া আর সহ্য করতে না পেরে উত্তর দেয় যে সে সত্যি বলছে না এবং দাবি করে যে সে অত্যন্ত শক্তিশালী, কারণ সে তাকে একাই এক বিশাল অর্ক পালের বিরুদ্ধে লড়াই করতে এবং বিন্দুমাত্র ঘাম না ঝরিয়ে তাদের হারাতে দেখেছে। অরহান তার উপর বিশ্বাস রাখার জন্য তাকে ধন্যবাদ জানায় এবং তার পার্টির বাকিদের বলে যে সে হিরোজ পার্টির অংশ না হলেও সে এখনও তাদের 51 তলায় পৌঁছাতে সাহায্য করার সক্ষমতা রাখে এবং তাদের বিশ্বাস করতে বলে। মেয়েরা এতে সন্তুষ্ট হলেও লোগান হতাশ হয়, কারণ তার মনে হয় তাকে ঠকানো হয়েছে। তারা শীঘ্রই ডানজিয়ানে প্রবেশ করে এবং এই দিন নতুনদের 21 তলা থেকে 35 তলা পর্যন্ত যাওয়ার কথা। তবে এখনও তাদের কোনো আদেশ বা দিক নির্দেশনা দেওয়ার কথা নয়, শুধু পেছনে থেকে পর্যবেক্ষণ করার কথা এবং পরিস্থিতি হাতের বাইরে গেলেই কেবল এগিয়ে আসার কথা। তাদের যাত্রা মসৃণভাবেই চলছিল, কারণ ক্যারল তার 2 ছোড়ার সাহায্যে এবং তার কাছাকাছি গিয়ে লড়াই করার স্টাইল দিয়ে 24 তলার সব দানবদের মোকাবিলা করছিল। অন্যদিকে সোফিয়া 30 লেভেলের বড় দানবদের সামলাচ্ছিল, যা অরহানকে অবাক করে দেয় এবং সে ভাবে সে হয়তো সোফিয়াকে কিছুটা কম মূল্যায়ন করেছে। শীঘ্রই তারা 31 তলায় পৌঁছায়, যা হলো মাঝখানের স্তরগুলো, এবং তার মানে হলো এখন নতুনরা অপরিচিত এলাকায় আছে এবং তাদের সাথে থাকা গাইডদের পরামর্শ ও সাহায্য প্রয়োজন। এবার অরহান নেতৃত্ব নেয় এবং তার পার্টির আগে হাঁটতে থাকে। সে নিশ্চিত হতে চাইছিল যে এই তলায় অস্বাভাবিক কিছু লুকিয়ে আছে কিনা। তখনই হঠাৎ সে সামনে একদল গবলিনের উপস্থিতি টের পায় এবং তার পার্টিকে লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলে। সে এটাও বুঝতে পারে যে একই এলাকায় একটি দলছুট অর্ক সম্ভবত ঢুকে পড়েছে, যা লড়াইটিকে কিছুটা জটিল করে তুলতে পারে। তবে যেহেতু তার নতুনদের দলটি লড়াইয়ে বেশ দক্ষ, তাই তার এই লড়াই হারার কোনো ভয় নেই। সে সাথেই ক্যারলকে গবলিনদের আক্রমণ করতে বলে এবং সোফিয়াকে তার দূরপাল্লার জাদুকরী মন্ত্রের সাহায্যে অর্কটির মোকাবিলা করতে বলে। তারা দুজনেই তার নির্দেশ অনুসরণ করে, কারণ ক্যারল সাথে সাথেই আক্রমণের মোড়ে চলে যায় এবং গবলিনদের সাথে সংঘর্ষ শুরু করে। এরপর অরহান লোগানের দিকে ফিরে তাকে তার সাপোর্ট ম্যাজিক ব্যবহার করতে বলে,
কিন্তু সে বাক্যটি শেষ করার আগেই লোগান একগুচ্ছ জাদুকরী বলয় তৈরি করে ফেলে এবং ক্যারলকে গবলিনদের বিরুদ্ধে সুবিধা করে দিতে তার ওপর অ্যাজিলিটি স্পেল বা ক্ষিপ্রতার জাদু করা শুরু করে। লোগান এখনও পুরোপুরি নিশ্চিত নয় যে অরহানের মতো একজন তাকে কোনো কিছুতে দিক নির্দেশনা দেবে, বিশেষ করে যেহেতু তার মনে হয় অরহানের পরামর্শ এতটাই সাধারণ যে তার জায়গায় যে কেউ থাকলে একই কাজ করত। হঠাৎ পরিস্থিতি আরও কিছুটা জটিল হয়ে ওঠে যখন অর্কটি সোফিয়ার পিটিএসডি জাগিয়ে তোলে এবং সে আতঙ্কিত হয়ে পড়ে, আক্রমণের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে না। এটি তাদের সবার জন্য বিপর্যয় ডেকে আনতে পারত, যেহেতু লোগানও তার জাদুর মন্ত্র নিয়ে ব্যস্ত ছিল এবং ক্যারলের উপর নজর দিচ্ছিল। কি হবে এরপর জানার জন্য এখনই লাইক করুন, আর ওই লাল সাবস্ক্রাইব নিচে ওই লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন। পরের পার্টটা কিন্তু আরও ভয়ঙ্কর হতে চলেছে, মিস করবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই।